নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনাদের দীর্ঘদিনের জমে থাকা বেশ কিছু প্রশ্ন আমার একটা ভাইরাল ভিডিওর ওপরে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে এসেছি। আজকের বিষয়বস্তুটা হচ্ছে উপবাস শরীরের পুনর্জন্মের প্রাকৃতিক বিজ্ঞান। এই বিষয়বস্তুর উপর আলোচনা করব। এই আলোচনাটা যদি পুরো শেষ পর্যন্ত দেখেন, অনেকেই একটা প্রশ্ন করেন, আমি উপবাস করতে পারি না, আমি না খেয়ে কি করে থাকবো। অনেকে বলেন আমার না খেয়ে অ্যাসিড বেড়ে যায়, না খেয়ে সুগার বেড়ে যায়, না খেয়ে প্রেশার বেড়ে যায়। দোষটা কার? শরীরের, না উপবাসের, না ওষুধের? এরকম বিভিন্ন প্রশ্ন। উপবাস কিভাবে করতে হয় এটা অনেকেই জানেন না। উপবাসের সঠিক পদ্ধতি নিয়ে কেউ কখনো ভিডিও করে বলে আমার দেখা নেই, শেখাতে কেউ চায় না। আমার উদ্দেশ্য যে আপনারা পুরো উপবাস ব্যাপারটা আগে সায়েন্টিফিকভাবে বুঝে নিন, বিজ্ঞান এই ব্যাপারে কি বলছে এবং কিভাবে উপবাস করবেন, কখন করবেন, কতক্ষণের জন্য করবেন, কতক্ষণ করলে কি উপকার শরীরে হয়, এই ব্যাপারে আধুনিক রিসার্চ কি বলছে, কারা কারা করবেন না, কখন উপবাস করতে নেই, উপবাসের এই টোটাল বিশ্লেষণ এর আগে আমিও করিনি। আমি মনে করলাম যে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা খুব দরকার। আপনাদের অনেকের অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন এই ভিডিওটা পুরোটা দেখলে। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু অবশ্যই বড় হবে, কারণ এটা বড় বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের সঙ্গে বৈদিক জ্ঞানের মিশ্রণ আজকের ভিডিওতে আপনারা পাবেন। মনে রাখবেন, প্রতিদিন আমরা খাই, দৌড়াই, কাজ করি, কিন্তু শরীরকে কি কখনো বিশ্রাম দিই আমরা? আজ আমরা জানবো উপবাস কেবল না খাওয়া নয়, বরং শরীর, মন ও আত্মার এক অপূর্ব পুনর্জন্ম প্রক্রিয়া। এটা খুব ভালো করে আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন। আমি আপনাদের সঙ্গে আমার জ্ঞান, আমার ধারণা শেয়ার করার চেষ্টা করছি। যারা নতুন দেখছেন, একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা বরাবর দেখছেন তারা লাইক করুন, কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো কেমন লাগছে, আপনারা আর কি জানতে চান। তাহলে আপনাদের প্রশ্নের উত্তর, যেমন আগে আমি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা যা প্রশ্ন করেন আমি অ্যাটেন্ড করি, আগামী দিনেও করব। তাহলে চলুন শুরু করা যাক। উপবাস আসলে কি এটা আগে জেনে নিন। 1 নম্বরে, উপবাস মানে শুধু খাবার না খাওয়া নয়। উপ মানে কাছে, বাস মানে থাকা, অর্থাৎ ঈশ্বর বা প্রকৃতি বা নিজের আত্মার কাছে থাকা। এটা হচ্ছে উপবাসের আসল মানে। শরীরকে, হজমতন্ত্রকে, মানে ডাইজেস্টিভ সিস্টেম যেটাকে বলা হয় হজমতন্ত্র, তাকে বিশ্রাম দিয়ে আমরা শরীরের প্রাকৃতিক নিরাময় শক্তিকে জাগিয়ে তুলতে পারি। এটা প্রথমে বুঝে নিন, এটাকে বলা হচ্ছে উপবাস। উপবাস শরীরের জন্য কেন কার্যকারী সেটাও তো একবার জেনে নেওয়া দরকার। তাহলে 2 নম্বরে বলবো উপবাস শরীরের জন্য কেন কার্যকরী। যখন আমরা উপবাস করি, শরীর তার সমস্ত শক্তি খাবার হজমে নয়, বরং পরিষ্কার করতে ব্যবহার করে। ফলে ঘটে আশ্চর্য কিছু শরীরের ভেতরে মিরাকল প্রক্রিয়া। এটা সবার প্রথম উপবাস এই জন্য করা উচিত। শরীর তো সারাদিন সবসময় খাবার হজম করে যাচ্ছে, কিন্তু উপবাস করলে তাকে খাবার হজমের বাইরেও যে কাজগুলো সেগুলো করার সময় পায়। কি কি কাজ করে? সবার প্রথম কাজ করে যেটা, সেটা হচ্ছে অটোফেজি। পুরনো কোষ বা মৃত কোষকে ভেঙে শরীর নতুন কোষ তৈরি করা, এই যে প্রক্রিয়াটা, এটা শরীর নিজে করে, সুযোগ পেলে তবে। হাতের কাজ খালি হলে তবে। ফাস্টিং করলে হাতের কাজ শেষ, ডাইজেশনের কাজ শেষ, এবার শরীর রিপেয়ারিং এর কাজে লাগে।
এটা কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত গবেষণা। আমি এর আগে বহুবার বলেছি, আপনারা আমার দর্শকরা জানেন। এই প্রক্রিয়া ক্যান্সার, ডায়াবেটিস, অ্যালজাইমার এরকম ধরনের যত রকম বড় বড় রোগের নাম আপনারা শুনেছেন, সমস্ত রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে, এটা বুঝে নেবেন। 2 নম্বরে করে ডিটক্সিফিকেশন। আমরা সবাই জানি শরীর সুস্থ রাখতে গেলে শরীরকে ধুয়ে মুছে পরিষ্কার করাটা খুব দরকার। শরীরের ভিতরে সেই সিস্টেম আছে, কিন্তু আমরা তাকে সুযোগ দিই না বলে সেই কাজগুলো পেন্ডিং পড়ে থাকে। ফলে টক্সিন শরীরে জমতে থাকে, শরীরের ভিতরে বিষ জমতে থাকে। যেমন আমাদের যকৃৎ, কিডনি, লিম্ফ এইসব অঙ্গ যখন আমরা ফাস্টিং করি তখন টক্সিন পরিষ্কার করার সুযোগ পাই। অতএব ডিটক্সিফিকেশন ফাস্টিং এর সময় খুব ভালোভাবে হয়। 3 নম্বর, ইনসুলিন ব্যালেন্স ও ওজন নিয়ন্ত্রণ। আমরা সবসময় বলি না, টাইপ 2 ডায়াবেটিস মানে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে শরীরে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ব্যাপারটা, ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ে ফাস্টিং করলে, শরীর শক্তি নেয় তখন চর্বি থেকে, ফলে ওজনও কমে যায়। কেন, শরীর তো শক্তি ছাড়া চলবে না। আপনার শরীরে যে শক্তি জমে আছে সেই জমা খাবার থেকে, অর্থাৎ চর্বি থেকে, ফ্যাট থেকে শরীর তার এনার্জি সংগ্রহ করে, ফলে ফাস্টিং করলে ওজন কমে। 4 নম্বর বলবো, ফাস্টিং করলে বা উপবাস করলে মস্তিষ্কের স্বচ্ছতা ও শান্তি বাড়ে। উপবাসে নিউরোট্রান্সমিটার সিস্টেম বাড়ে, সমস্ত সঠিকভাবে কাজ করতে পারে, মনোযোগ, স্মৃতি, মানসিক শান্তি এগুলো বৃদ্ধি পায়। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে পেট ভর্তি থাকলে আপনি কোনো মাইন্ড কনসেন্ট্রেট করে কাজ করতে পারেন না, যতটা খালি পেটে আপনি মনোসংযোগ করে কাজ করতে পারেন। জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন। এবার উপবাসের সময় আমাদের শরীরে কি কি ঘটে এটাও তো জানার দরকার। কতক্ষণ উপবাস করলে কি হয় এটা আমরা জানি না। উপবাস শুরু হওয়ার 8 ঘন্টার মধ্যে শরীর শক্তির উৎস বদলে ফেলে। শরীর চলতে সবসময়, এই ইঞ্জিনটা চলছে, এই ইঞ্জিন চলতে সবসময় এনার্জি লাগবে। আমরা সবসময় সেই এনার্জি বা শক্তি আমরা খাবার থেকে দিয়ে থাকি, কিন্তু যখনই আপনি খাবার বন্ধ করলেন শরীর সঙ্গে সঙ্গে কি করবে, শক্তির উৎস এতক্ষণ খাবার থেকে নিচ্ছিল, এবার কিন্তু সেই শক্তির উৎসটাকে বদলে ফেলবে। এবার গ্লুকোজ থেকে আপনার গ্লুকোজের জায়গায় সে কিন্তু ফ্যাট থেকে গ্লুকোজ বানিয়ে নিজের শরীরকে চালানোর চেষ্টা করবে। অর্থাৎ আপনার ফ্যাট ডাইজেশন শুরু হবে ফাস্টিং শুরু করার 8 ঘন্টা পর থেকে। 12 ঘন্টা পর থেকে শরীর নিজেকে ডিটক্স করার জন্য ঢুকে পড়ে। আমরা যদি 12 ঘন্টা রেগুলার ফাস্টিং করি তাহলে শরীর খুব ভালো মতো ডিটক্স হয়। 16 থেকে 18 ঘন্টার পর যদি আমরা 16 থেকে 18 ঘন্টা না খেয়ে থাকি বা ফাস্টিং করি, সেক্ষেত্রে কোষগুলো অটোফেজিতে ঢুকে যায়। যে অটোফেজি আপনারা শুনে থাকবেন, যার উপরে নোবেল প্রাইজ পাওয়া গেছে, সেই অটোফেজিতে ঢুকে 16 থেকে 18 ঘন্টা পর তখন পুরনো কোষ পরিষ্কার শুরু হয়। আর 24 ঘন্টার পর শরীরের হরমোনাল ব্যালেন্স শুরু হয়, শরীরে মানসিক প্রশান্তি আসে, বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ সারতে সাহায্য। এবার বলবো কিভাবে উপবাস শুরু করবেন। যদি আপনি ভাবেন না খেয়ে তো থাকতেই পারবেন, সবার উপবাস দরকার। উপবাস ছাড়া রোগ মুক্তি সম্ভব না। আচ্ছা, আপনি ভেবে দেখেছেন কোন বড় অসুস্থ ব্যক্তিকে যখন আমরা হাসপাতালে ভর্তি করি, হাসপাতালে সবার প্রথম কি করা হয়, তাকে স্যালাইন দিয়ে রেখে দেওয়া হয়, খাওয়া বন্ধ। তাহলে সেই রোগীটা সুস্থ হচ্ছে কি করে? খেলেই যদি সুস্থতা, তাহলে হাসপাতালে স্যালাইন খেয়ে কি করে সুস্থ হচ্ছে? তার মানে না খাওয়ার মধ্যে শরীরের ন্যাচারাল যে হিলিং সিস্টেম সেটা বেশি অ্যাক্টিভ হয়। এটা থেকে একটু বোঝার চেষ্টা করুন। তাহলে উপবাস কিভাবে শুরু করবেন সেটা একটু সম্বন্ধে আলোচনা করি। প্রথমেই ভয় পাবেন না, উপবাস কোনো ভয়ের জিনিস নয়। উপবাস একটা প্রক্রিয়া, এটা একদিনে কেউ করতে পারবেন না। এটা ধীরে ধীরে শিখতে হয়, ধীরে ধীরে শুরু করতে হয়, শরীরকে বুঝিয়ে ধাপে ধাপে শুরু করার। এবার উপায়গুলো আপনার ভালো করে বুঝে নিন। প্রথম সপ্তাহে রাতে খাবার সময়টা আপনি যে টাইমে খান
তার থেকে কিছুটা এগিয়ে দিন। ধরে দিন রাত 8টার মধ্যে খাওয়া শেষ করে দিলেন। আপনি রাত 10টা, 11টা, 12টায় খাচ্ছিলেন, সেটা আপনি প্রথম সপ্তাহে কি করুন, নিয়ম করে রাত 8টার মধ্যে খাওয়া শেষ করে দিন। পরের দিন সকাল 8টার আগে কিছু খাবেন না, এই টাইমটা জল খেতে পারেন। 1 সপ্তাহ করুন, খুব একটা কাজ হবে না, কিছুটা আপনার অভ্যাস হবে। আর রেগুলার 12 ঘন্টা শরীর বিশ্রাম পাচ্ছে, সেই টাইমটা আপনি কিন্তু রাতে বেশিরভাগ টাইম ঘুমিয়ে থাকছেন, অতএব অসুবিধা কিছু হবে না। দ্বিতীয় সপ্তাহে এইটাকে 14 ঘন্টা করুন, চেষ্টা করুন পারবেন। 14 ঘন্টা করতে গেলে আপনি কি করবেন, রাতে খাওয়ার টাইমটা আরেকটু এগিয়ে দিন, সকালের টাইমটা আরেকটু পিছিয়ে দিন। ধরুন রাতে সন্ধ্যে 7টার মধ্যে খেয়ে নিন, সকালে 9টায় খান, তাহলে কি হলো, 14 ঘন্টা হয়। তৃতীয় সপ্তাহে গিয়ে এটাকে 16 ঘন্টা করুন। তাহলে কিরম ভাবে করবেন, সকালবেলা আপনি 10টার সময় খাবার খান, আর সন্ধ্যেবেলা 6টার সময় খাবার খান। তাহলে আপনি কিন্তু 6 ঘন্টা 8 ঘন্টা স্প্যানে খেলেন, আর 16 ঘন্টা উপবাস। এটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কার্যকর, যেটা ডক্টর ওসি নোরি ওসুমি প্রচার করে গেছেন। নোবেল প্রাইজ উইনিং সায়েন্স এটা, যে রেগুলার ফেজে যদি আমরা এই অটোফেজি সুইচ অন করি, তাহলে আমরা বহু রোগ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। এইবার যখন আপনার 16 ঘন্টা ফাস্টিং অভ্যাস হয়ে গেল, এবার চতুর্থ সপ্তাহে গিয়ে একদিন সম্পূর্ণ লিকুইড ফাস্টিং করুন। প্রথম দিকে ফলের রস, নারকেলের জল, বিভিন্ন হার্বাল টি সারাদিন, ঘন্টায় ঘন্টায় খান। প্রতি 1 থেকে 1.5 ঘন্টা অন্তর 1 গ্লাস করে যে কোনো পানি। এইভাবে যখনই আপনি একটা অভ্যাস করে ফেলবেন, এরপরে লম্বা উপবাস করতে গেলে অবশ্যই আপনার প্রয়োজন, আপনার শারীরিক কন্ডিশন, সেগুলো আপনার কোনো বিশেষজ্ঞর সঙ্গে আলোচনা করেই করা উচিত। তবে হ্যাঁ, এই উপবাস কিন্তু কিছু ক্ষতিকারক দিক আছে, সেটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে, নাহলে এড়িয়ে যাবেন না, মনে করবেন সব শিখে গেছি। ক্ষতিকারক ব্যাপারটা না বুঝলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আচ্ছা, উপবাসের প্রকারভেদ, কত রকমের উপবাস আছে। উপবাসের বিভিন্ন ধরন, উদ্দেশ্য ও আপনার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে। আপনি কি উদ্দেশ্যে উপবাস করতে চাইছেন তার উপরে নির্ভর করে, আর আপনার শারীরিক ক্ষমতা কিরকম তার উপর নির্ভর করে। যার শরীরে ফ্যাট নেই তার উপবাস অন্য ধরনের, যার শরীরে প্রচুর ফ্যাট তার উপবাস অন্য ধরনের, যিনি ক্যান্সারকে সারাতে চান তার উপবাস অন্য ধরনের, যিনি ডাইজেশনকে সারাতে চান তার উপবাস অন্য ধরনের। এই জন্যে প্রত্যেক উপবাস করার সময় অবশ্যই কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়েই করবে। দেখুন, উপবাসের অনেক রকম ধরন, তার মধ্যে একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, যেটা বললাম যে আমি জনপ্রিয়, সেটা হচ্ছে 16/6 বা 16/8, সরি 18/6 বা 16/8। হয় আপনি 10টা 6টা খান, বা আপনি 12টা 6টা খান, যেটা করতে পারেন। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। এটা প্রতিদিন করা যায়, একটা নির্দিষ্ট সময়ের উপবাস। এটা আপনি খাবারও খাচ্ছেন, শরীরও ঠিক থাকবে, ক্ষতি হওয়ার চান্স খুব কম। এরপরে আসছে একাহার, অর্থাৎ দিনে একবার খাওয়া, হতে পারে সেটা হালকা ফল বা জল, বাকি টাইম কিন্তু অবশ্যই জল খাওয়া। আমি ড্রাই ফাস্টিং এর কথা কখনো কাউকে বলি না। এরপরে আসছে জল উপবাস, নির্দিষ্ট নিয়ম মেনে 1 থেকে 1.5 ঘন্টা অন্তর নির্দিষ্ট জল পান করা। এরপরে আছে ফল উপবাস, যে আমি সারাদিন শুধু ফল আর জল খেয়ে থাকবো, কোনো রান্না করা প্রসেস ফুড, জাঙ্ক ফুড বা আগুনের সংযোগে আসে এমন কোনো খাবার খাবো না। এরপরে আসছে আধ্যাত্মিক উপবাস, শরীরের সঙ্গে মন ও চিন্তাকে বিশ্রাম দেয়া, ধ্যান, প্রার্থনা, আধ্যাত্মিক উপবাসও আছে। তাহলে উপবাসের এত রকম ধরন। আচ্ছা, কখন উপবাস করা উচিত সেটাও তো জানতে হবে। উপবাসের সঠিক সময় মানে শরীর ও প্রকৃতি দুয়ের ছন্দ মেলানোই আসল কাজ। আসল কাজ উপবাস তখনই করতে হবে যখন দেখবেন আপনার শরীর চাইছে, আপনার শরীরের প্রকৃতি এবং কতটা দরকার, এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ।
সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের মধ্যে উপবাস সবচেয়ে প্রধান, এই কথাটা মাথায় রাখবেন। চন্দ্রদিনে অর্থাৎ একাদশী, পূর্ণিমা, অমাবস্যা উপবাস শরীরের জৈবিক ছন্দের সঙ্গে যায়। আর গরমের দিনে হালকা উপবাস, আর শীতকালে সংযত উপবাস উত্তম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কখন উপবাস করা উচিত নয়, যেটা না জানলে এই পুরো আলোচনাটাই বৃথা। সেটা হচ্ছে উপবাস সবার জন্য কিন্তু নয়, কিছু সতর্কতা অবশ্যই জরুরি। সেটা হচ্ছে শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা কখনোই উপবাস করবেন না। ডায়াবেটিস বা লো ব্লাড প্রেশারের রোগীরা কখনোই উপবাস করবেন না, কারণ উপবাস আপনার ডায়াবেটিসের ওষুধের পরিমাণ কমাতে বাধ্য করবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ওষুধ খাবেন, সঙ্গে উপবাস করবেন, আপনার হাইপোগ্লাসিমিয়া হওয়ার চান্স প্রবল। অর্থাৎ যদি করতে হয় আপনি কারোর গাইডেন্সে করবেন, করা যায় না এটা নয়, কিন্তু গাইডেন্স ছাড়া নিজে নিজে কখনো করবেন না। দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন এমন কোনো ব্যক্তি উপবাস করবেন না। যদি করার দরকার হয় কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়েই করবেন। অতিরিক্ত মানসিক চাপ এবং অনিদ্রায় ভোগা ব্যক্তি, ধরুন গত রাত্রে আমার ভালো ঘুম হয়নি, আজকে উপবাস করবেন না। যতই আপনার উপবাসে অভ্যাস থাকুক, আগের দিন রাতে মানসিক চাপ গেছে, অনিদ্রা গেছে, আজকে উপবাস করতে পারবেন না। অতিরিক্ত ব্যায়াম ও পরিশ্রমের পর উপবাস করবেন না, বা উপবাস করলে অতিরিক্ত ব্যায়াম বা পরিশ্রম করবেন না। তাহলে এই না গুলো মনে রাখবেন। উপবাসের সত্যি কি কোনো কুফল আছে, এটা একবার জেনে নিন। জেনে নেওয়া তো দরকার আছে না। আলোচনা যেমন করব, ভালো মন্দ সবকিছুই বলা উচিত। যদি ভুলভাবে করা হয়, যে কোনো ভালো জিনিসেরই কিন্তু ভুল প্রয়োগ ক্ষতিকর। তার মানে কথাটার মধ্যে কি দাঁড়ালো, উপবাস ভালো জিনিস, কিন্তু না জেনে না বুঝে নিজে নিজে একা একা যদি করতে যাই, তাহলে কিন্তু তা আপনার জন্য ক্ষতিকর হলেও হতে পারে। তাহলে হঠাৎ দীর্ঘ উপবাস ব্লাড সুগার কমাতে পারে, মাথা ঘোরা, ডিহাইড্রেশন, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বেশিবার উপবাস করলে মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার চান্স থাকে। উপবাস ভেঙে অতি ভোজন অম্লতা বা হজমের সমস্যা ডেকে আনে। উপবাস করা শেখার চাইতে উপবাস ভাঙা শেখাটা আরো জরুরি, এটা অনেকেই হয়তো জানেন না। উপবাস ভাঙাও একটা বড় শিক্ষা। ওই জন্য উপবাস করা তো খুব দরকার, কিন্তু উপবাস নিয়ম কারোর গাইডেন্স ছাড়া কখনো করবেন না। উপবাসের আধ্যাত্মিক প্রভাব, সেটা নিয়ে একটু বলি, এটা না হলে অনেকটাই বাকি রয়ে যাবে। উপবাস শুধু শরীর নয়, মনকেও বিশুদ্ধ করে। ধ্যান, প্রার্থনা, আত্ম অনুশাসন এগুলো তখন সহজ হয়ে যায় উপবাস চলাকালীন। আমাদের ইচ্ছা শক্তি বাড়ে, চিন্তা পরিষ্কার হয় এবং এক ধরনের ইনার পিস তৈরি হয়। ভেতর থেকে একটা অপূর্ব শান্তি আপনি অনুভব করেন। যারা উপবাস করেছেন তারা তো জানেন, আর যারা করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, বাধা নিষেধ রেস্ট্রিকশন মাথায়। আমি লাস্টে উপবাস ভাঙার পদ্ধতিটা প্রাথমিকভাবে একটু বলে দিই। উপবাস ভাঙা একটা শিল্প, কিন্তু এটা উপবাসের চাইতেও গুরুত্বপূর্ণ এবং জানাটা খুব জরুরি। সেটা হচ্ছে উপবাস কিভাবে ভাঙবো। উপবাস ভাঙার সময় সবার প্রথম আগে ঈষদ উষ্ণ গরম জল বা লেবু জল খান। এরপর প্রথমে হালকা কোনো সহজপাচ্য ফল বা ফলের রস খান বা স্যুপ খেতে পারেন। তারপর অন্তত 1-1.5 ঘন্টা পর আপনি হালকা ভাত বা খিচুড়ি খেতে পারেন। তবে উপবাস করার পরের দিন ভারী, তৈলাক্ত বা মিষ্টি খাবার একদম নয়, তাহলে কিন্তু বিপদ হবে। তাহলে উপবাস মানে কিন্তু শরীরের সঙ্গে বঞ্চনা নয়, বরং পুনর্জন্ম। এটা এক প্রাকৃতিক থেরাপি।
যেখানে আপনি নিজের শরীরকে সময় দেন নিজেকে সারানোর জন্য। যখন আপনি সচেতনভাবে কারোর তত্ত্বাবধানে উপবাস করবেন, আপনি দেখবেন শরীর হালকা হবে, মন শান্ত হবে, আর জীবন স্পষ্ট হয়ে উঠবে আপনার কাছে যে আপনার লক্ষ্য কি, আপনি আসলে কি করতে চান। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উপবাস করলে মিরাকেল বেড়ে যায়। আজকের বিষয়বস্তুটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। উপবাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার জ্ঞান অনুযায়ী সহজ ভাষায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়মটা মেনে যারা সুস্থ মানুষ তারা এই নিয়ম মেনে করতে পারে, আর যারা কোনোরকম ভাবে অসুস্থ, আবার বলছি, তারা কারোর গাইডেন্স ছাড়া করবেন না। উপবাস আপনাকে সুস্থ করতে পারে, এটা খুব সত্যি কথা, কিন্তু কিভাবে করতে হবে, আপনার জন্য কোনটা ঠিক, সেটা কিন্তু কারোর পরামর্শে করবেন। আজকে এই পর্যন্তই থাক, আগামী ভিডিওতে আবার দেখাবে। ততক্ষণ পর্যন্ত এই উপবাস ব্যাপারটা আরেকটু জানার চেষ্টা করুন, আরেকটু বোঝার চেষ্টা করুন, আর নিজেকে সুস্থ থাকার বা সুস্থ রাখার যে অলৌকিক বৈদিক জ্ঞান, সেই জ্ঞানকে নিয়ে চর্চা করুন। নমস্কার।